রাষ্ট্র সংস্কার তাড়াহুড়োর বিষয় নয়, হতে হবে আইনানুগ এবং সাংবিধানিক। ঐকমত্য কমিশনে বিএনপি নেতারা মে মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনা। কোনোভাবেই বিচার বিভাগ কর্তৃক সংবিধানের কোনো কার্যক্রম আইনানুগ এবং অসাংবিধানিক না হয় সেদিকে যেন দৃষ্টি রাখি। চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত কেবলমাত্র এই টেবিল থেকে হতে পারবে না, কেন সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতি নির্ধারকরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন। দেশকে অস্থির করতে সরকারের আশেপাশে তৎপর আওয়ামী দোসররা, সতর্ক থেকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। চলমান প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য আওয়ামী লীগ এবং তাদের দোসরেরা কিছু আপনার মধ্যে আছে, আপনার সরকারে আছে, এদের থেকে সতর্ক থাকুন। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার কোনো বিকল্প নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই হত্যা মামলায় সাবেক ৪ মন্ত্রীকে কারাগারে পাঠালেন গাজীপুরের আদালত। চানখারপুলের হত্যা মামলায় ২৫ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়, ডিএমপির বিবৃতি। তদন্তে পিবিআইকে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট। মানবাধিকার লঙ্ঘনের প্রতি অবজ্ঞা বিশ্ব উন্নয়নের জন্য হুমকি। কাতারে আর্থনা সম্মেলনে প্রধান উপদেষ্টা ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট উপেক্ষা না করার আহ্বান। যশোরের দুঃখ ভবদহ এলাকা পরিদর্শনে ৩ উপদেষ্টা। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশা ভুক্তভোগীদের, নদী খনন সহ দ্রুত সমাধান এবং ত্রাণ সহায়তার আশ্বাস। এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি। সিঙ্গাপুর ও কলম্বোর ওপর কমবে নির্ভরতা। ২০৩০ সালে চালু হলে বাণিজ্যিক হাব হবে বাংলাদেশ। সংস্কার কোনো তাড়াহুড়োর বিষয় নয়, সবকিছু আইনানুগ এবং সাংবিধানিকভাবে হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ৩য় দফা বৈঠকের শুরুতে এই মন্তব্য করেন তিনি। এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত নিয়ে সংশ্লিষ্ট কমিশনের সঙ্গে আলোচনা শেষে মে মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে ২য় দফার বৈঠক। ৫ কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে ৩য় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদের এলডি হলে আসে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল। ঐকমত্য কমিশনের পক্ষে আলোচনায় অংশ নেন সহসভাপতি আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, সফররাজ হোসেন সহ অন্যরা। বৈঠকের শুরুতে আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলির ভিন্নমত নিয়ে সংশ্লিষ্ট কমিশনের সাথে বৈঠক শেষে মে মাসের মাঝামাঝিতে শুরু হবে ২য় দফার আলোচনা। ক্ষেত্র বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, অনেকগুলোর ক্ষেত্রে তারা নীতি নির্ধারকদের কাছে যাবেন, আলোচনা করবেন এবং পরবর্তী সময় আমাদেরকে জানাবেন। নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত এবং এই সমস্ত সুপারিশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত কেবলমাত্র এই টেবিল থেকে হতে পারবে না, কেন সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতি নির্ধারকরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন। এই সময় সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার হতে হবে আইনানুগ ও সাংবিধানিক। দ্রুততার সাথে যাচ্ছে না এই জন্য যে এটা রাষ্ট্রের বিষয়, এটা রিপাবলিকের বিষয়, এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এটার যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে, একটা বৃহত্তর একটা কনসেনসাস আমরা সৃষ্টি করতে পারব, সেটা জাতীয় জীবনে একটি মহান ভূমিকা রাখবে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুতরাং একটু সময় বেশি নিলেও আমরা বিস্তারিত রিপোর্টের উপরে। আলোচনার বিরতিতে তিনি আরও জানান, সংস্কার নিয়ে কমিশনের সঙ্গে অনেক বিষয়ে একমত বিএনপি। যাতে রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন করা যায়, একটা ব্যালেন্সড গভর্নমেন্ট এবং রাষ্ট্র ব্যবস্থা যাতে কায়েম করা যায়, সেই বিষয়টা আমাদের অঙ্গীকার। তার মানে এটা না যে সবসময় একই ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা হবে,
সেটা পার্টির স্বাধীনতা, যারা মেজরিটি হবে পার্লামেন্ট। এর আগে 17 ও 20 এপ্রিল প্রস্তাবনা নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি। আইন বিভাগ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সংসদ ভবনে আছেন রিপোর্টার হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি সেখানে। ওয়ালি, কিছুক্ষণ আগেই ঐকমত্য কমিশনের বিরতিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আজকে মূলত বিচার বিভাগ সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো রয়েছে সেটি নিয়ে বিএনপি আলোচনা করছে। সেই জায়গায় বিএনপির যে মতামত, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠ বিচারপতি নিয়োগের যেই ধারাবাহিকতা রয়েছে সেটির একটু বাইরে যে বিএনপি বলেছে যে 3 জন জ্যেষ্ঠ বিচারপতি আপিল বিভাগের, তাদের মধ্য থেকে যাতে করে প্রধান বিচারপতি নিয়োগ করা হয়, এরকম বেশ কিছু মতামত বিএনপি দিয়েছে। আজকে সংবিধান সংস্কার কমিশনের যে সবশেষ যে বিষয়গুলো ছিল বিচার বিভাগ সংক্রান্ত, সেটি নিয়ে বিএনপি মতামত শেষ করেছে। একই সঙ্গে বিচার বিভাগ সংস্কার নিয়ে মতামত শুরু করেছে। এটি বিকেল 5টা নাগাদ বা তারও পর পর্যন্ত আসলে চলবে। গত 2 দিন আসলে যেভাবে দিনভর বিএনপি আলোচনা করেছে, গত বৃহস্পতিবার এবং রোববার, যার মধ্য দিয়ে আজকে 3য় দিনের মতো আলোচনা চলছে যে 5টি সংস্কার কমিশনের বিষয়ে বিএনপি মতামত দিচ্ছে, যেটি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে বলেছেন যে তারা আসলে এটি যেহেতু রাষ্ট্র পরিচালনার বিষয়, যার ফলে সংস্কার নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োয় বিএনপি বিশ্বাস করে না। এটি ধারাবাহিকভাবে আসলে তারা আলোচনা করছেন। সাংবিধানিকভাবে যাতে করে সব কিছু হয় সেটি তারা আসলে নিশ্চিত করতে চান। যে স্প্রেডশিট আসলে দেওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে, ঐকমত্য কমিশন সরবরাহ করেছিল, সেটি নিয়ে বিএনপি আলোচনা করেনি। এর বাইরে যে প্রস্তাবনাগুলো রয়েছে প্রত্যেকটি ধাপ আসলে নিয়ে প্রতিটি ধাপে আসলে বিএনপি আলোচনা করছে, যার মধ্য দিয়ে আসলে নতুন করে আগামী দিনে বাংলাদেশ যেভাবে আসলে পরিচালিত হবে সেটি আসলে নির্ধারণ করতে চান। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলিরাজ আসলে এই যে মুহূর্তটি চলছে যে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে সেটি রাজনৈতিক দলগুলো যে আসলে সুচিন্তিত মতামত, সেটিকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন এবং এর মধ্য দিয়ে যদি আসলে ঐকমত্যে পৌঁছাতে পারে বাংলাদেশ, তাহলে আগামী দিনে আসলে বাংলাদেশ কোনো ধরনের স্বৈরাচারের কবলে পড়বে না, সেটি নিশ্চিত হবে। সেটি কিন্তু আসলে সবাই আশা করছেন। এর মধ্য দিয়ে 15টি রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রস্তাবনা নিয়ে যে মতামতগুলো দিয়েছে রাজনৈতিক দল, সেটির উপরে আলোচনা চলছে। এটি প্রায় শেষ পর্যায়ে, যেটা আগামী যেই ভিন্ন মতগুলো এসেছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, সেটি নিয়ে সংশ্লিষ্ট যে ঐকমত্য কমিশনগুলো রয়েছে, সংশ্লিষ্ট যে কমিশনগুলো রয়েছে সংস্কার কমিশন, তাদের সঙ্গে আলোচনা শেষে আগামী মাসের মাঝামাঝি পর্যায়ে 2য় দফার আলোচনা এবং একই সঙ্গে অন্যান্য যে সংস্কার কমিশনগুলো রয়েছে যেগুলো ধারাবাহিকভাবে তাদের প্রস্তাবনা জমা দিয়েছে, আমরা দেখছি গত 2 দিনে 2টি সংস্কার কমিশন জমা দিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা চলবে এবং এর মধ্য দিয়ে আসলে যে জুলাই চার্টার সেটি নির্ধারণ হবে। সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান ওয়ালি। দেশকে অস্থির করতে অন্তর্বর্তী সরকারের আশেপাশে তৎপর আওয়ামী দোসররা, সতর্ক থেকে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজনে এই মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার দুর্নীতি এবং গুম খুন পৃথিবীর ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে বলে মন্তব্য করেন ফারুক। এদিকে কুড়িগ্রামে রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, এজন্য আন্দোলনের দরকার পড়বে না। চলমান প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য বাংলাদেশে আরেকটি চক্র খুবই তৎপর। সেই চক্রটা হলো আওয়ামী লীগ এবং তাদের দোসরেরা। সেই দোসরেরা কিছু কিছু আপনার মধ্যে আছে, আপনার সরকারে আছে, এদের থেকে সতর্ক থাকুন। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য 31 দফার কোনো বিকল্প নেই, আন্দোলনের কোনো দরকার নাই। তো এখন ডক্টর ইউনূস ডিসেম্বরে ইলেকশন করতে চায়, আমরাও বলেছি যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করার জন্য। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত পেছালো আরও 6 মাস। আবেদনের প্রেক্ষিতে টাস্ক ফোর্সকে এ সময় দেন উচ্চ আদালত। এই মামলায় ডিবি হেফাজতে থাকা নথি পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ। এরপরে ডিএমপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় নথি পড়েনি। একই কথা জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। 48 ঘন্টার মধ্যে খুনিদের খুঁজে বের করার কথা থাকলেও সাগর রুনি হত্যা মামলা যেন বাংলাদেশের বিচার ব্যবস্থার এক দীর্ঘশ্বাসের নাম। এরই মধ্যে পেরিয়েছে 14 বছর। 5 আগস্টের পর চাঞ্চল্যকর এই হত্যার জট খুলতে হাইকোর্টের দ্বারস্থ হয় সাগর রুনির পরিবার। গঠন করা হয় 4 সদস্যের টাস্ক ফোর্স। সময় বেঁধে দেয়া হয় 6 মাস।
মঙ্গলবার হাইকোর্টে এসে রাষ্ট্রপক্ষ জানায় পুরানো মামলা হওয়ায় অনেক নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। 5 আগস্ট ডিবি অফিসে আগুনে অন্যান্য নথির সঙ্গে পুড়েছে এ মামলার কিছু নথিও। তদন্তের অগ্রগতির কথাও জানায় রাষ্ট্রপক্ষ। শেষ করতে সময় চাওয়া হয় 9 মাস। আদালত 6 মাস সময় মঞ্জুর করেন। আইনজীবী শিশির মনির বলছেন, কিছু নথি হারিয়েছে তারাও শুনেছেন। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। আমি প্রগ্রেস রিপোর্ট দেখেছি, আমার মনে হয় তারা সিনসিয়ার ওয়ার্ক করছে, আর একটু সময় দিলে অসুবিধার কোনো কারণ থাকবে না। তবে নথি পুড়ে যায়নি বলে জানিয়েছে পিবিআই। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও খুদে বার্তার মাধ্যমে জানিয়েছে নথি পুড়ে যাওয়ার তথ্যটি সঠিক নয়। একই সুরে কথা বলেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও। না, কোনো নথি হারায়নি, পুড়েছে সেই কথাটা আমি কখনো পুড়লে তাহলে ইনভেস্টিগেশনে গায়েব হয়েছে, মানে এটা না ডিবি অফিসে অনেক গায়েবের প্রশ্ন, গায়েব শব্দটা আমি ব্যবহার করিনি। জিনিসটা হচ্ছে ডিবির অনেক অফিসার চেঞ্জ হয়ে গেছে। এই অফিসারগুলোকে ট্রেস আউট করে নিয়ে এসে ওনাদের সাথে কথা বলে ওনাদের সাথে সবকিছু করে কাজ করতে, এই জন্য সময় লাগছে জিনিসটা। 2012 সালের 11 ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে তাদের নিজ বাসায় হত্যা করা হয়। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। 5 অগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 25 মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। আনুষ্ঠানিক অভিযোগে দাখিলের জন্য সকালে 4 সপ্তাহ সময় আবেদন করেন প্রসিকিউশন। ট্রাইব্যুনাল 25 মে দিন ধার্য করেন। এর আগে সকালে ইন্সপেক্টর আরশাদ হোসেন এবং কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রোববার তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দেন তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান, ভিডিও ফুটেজ দেখে যাদের সম্পৃক্ততা মিলছে তাদেরই অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট সাক্ষ্য প্রমাণ থাকলে, যে তদন্ত সংস্থা যেটা পেয়েছে আর কি, সেটার ভিত্তিতে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল অর্থাৎ ফর্মাল চার্জ আমরা আদালতে দাখিল করব। সব কিছুকে সামনে রেখে তদন্ত করা হয়েছে। অধিকাংশ মামলার ক্ষেত্রেই যারা অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট বাহিনী যারা ছিল, অধিকাংশ ক্ষেত্রেই তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। তাদেরকেও সম্পৃক্ত করে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়াও চলমান আছে। চানখারপুলের স্পেসিফিক এই 6 জন বিপ্লবীকে হত্যা করার যে ঘটনা, সেটার ভিডিও চিত্রে শুধুমাত্র পুলিশ বাহিনীকেই সম্পৃক্ত পাওয়া গিয়েছে। সে কারণেই এই মামলাতে 8 জন পুলিশের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। জুলাই হত্যা মামলায় পলক, দীপু মনি সহ 4 মন্ত্রী সহ 6 জনকে কারাগারে পাঠালেন গাজীপুরের আদালত। সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গাছা এলাকায় 6 জন নিহতের ঘটনায় আলাদা 3 মামলায় দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সাধনচন্দ্র মজুমদার, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে এদিন গ্রেফতার দেখানো হয়। এদিকে আসামিদের আদালতে আনার পর বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় বিগত সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীর ওপর ডিম নিক্ষেপ করা হয়। তিনটি গণহত্যার মামলার তারা প্রত্যক্ষ মদতদাতা এবং সরাসরি তারা তাদের নির্দেশে করা হয়েছে। তারা এই মামলার আসামি। এই 3টি গাছা থানার মামলায় তাদেরকে সুনির্দেশ দেখানো হয়েছে। সাধন কুমার সহ সালমান রহমান সহ অনেকে আজকে তাদেরকে এই গাজীপুরে উপস্থিত করানো হয়েছে এবং 3টি মামলা তাদের সুনির্দেশ দেখানো হয়েছে, গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদেরকে আইন আমলে নিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাতক ওবায়দুল কাদেরের ভাগ্নে আলী হায়দার রতনকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে শ্রীপুর থেকে গ্রেফতারের পর সকালে ডিএমপি রমনা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। 5 আগস্টের আগে ওবায়দুল কাদের সেতুমন্ত্রী থাকাকালে প্রভাব খাটিয়ে হায়দারের বিরুদ্ধে শ্রীপুরে নামে বেনামে প্রচুর সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। রতন নামে এক ব্যক্তিকে, যে হলো গিয়া সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভাগিনা, তাকে আমরা ঢাকা রমনা থানা পুলিশের সহায়তা গ্রেপ্তার করে নিয়ে এসেছি। তার বিরুদ্ধে আমার থানার 2টা হত্যা মামলা আছে 5 আগস্টের। তার বিরুদ্ধে এখানে অনেক নামে বেনামে অনেক জমি জমা সম্পত্তি করেছে।
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি 6 মে ধার্য করেছেন সর্বোচ্চ আদালত। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড ও তা কার্যকরের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির আইনজীবীরা। জুলাই অভ্যুত্থানের 8 মাসেও মুক্ত না হওয়ায় ব্যথিত বলে জানিয়েছেন দলের নেতারা। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় 1 যুগেরও বেশি সময় ধরে কারাগারে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক রাজনৈতিক নেতাকর্মী আইনি প্রক্রিয়ায় মুক্ত হলেও আজহারের মুক্তির বিষয়টি ঝুলে আছে সর্বোচ্চ আদালতে। এ নিয়ে দলটির ভেতরে বাইরে রয়েছে অসন্তোষ, ক্ষোভ। মঙ্গলবার খালাস চেয়ে আজহারের করা আপিল প্রধান বিচারপতির আদালতে উঠলেও শুনানি হয়নি। নতুন তারিখ ধার্য করা হয়েছে 6 মে। আইনি নানা প্রশ্ন, মামলার গুরুত্ব, স্পর্শকাতরতা বিবেচনায় মামলাটি আপিল বিভাগের সব বিচারপতি শুনবেন বলে জানান আইনজীবীরা। শুধু তাই নয়, মানবতাবিরোধী অপরাধের দায়ে সব আসামিকে মৃত্যুদণ্ড দেয়া এবং কার্যকরের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন জামায়াতের আইনজীবীরা। সে বিষয়েও শুনানি হবে ওই দিন। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ সেনসিটিভ সংবেদনশীল কেস হিসেবেই এই মামলাটি শুধু শুনানির জন্যই 6 তারিখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বসবেন। এদিন শুনানিতে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা। পরে জামায়াত সেক্রেটারি বলেন, 8 মাসেও আজহার মুক্ত না হওয়ায় ব্যথিত তারা। 5 আগস্টের সরকার পরিবর্তনের পর যারা আওয়ামী ফ্যাসিবাদের হাতে মজলুম ছিল, অন্যায়ভাবে আটক ছিল, অন্যায় বিচারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, প্রায় সকলেই তারা কিন্তু মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত যে সমস্ত মিথ্যা অভিযোগ, তার কোনো একটি অভিযোগের সাথে তার তিলমাত্র সম্পর্ক নেই। এটা আদালতে আমাদের পক্ষ থেকে আইনজীবীরা যথার্থভাবে সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর রায় বহাল থাকে আপিল বিভাগেও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট বড় চ্যালেঞ্জ মন্তব্য করে প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারে আর্থনা সম্মেলনে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের প্রতি অবজ্ঞা বিশ্ব উন্নয়নের জন্য হুমকি। সম্মেলনে প্রথম দিন মূল ইভেন্টে বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ায় মানবিক সংকট গভীর হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। ফিলিস্তিন প্রসঙ্গে বলেন, এটি আঞ্চলিক সংকট নয়, গোটা মানব জাতির জন্যই উদ্বেগের। জুলাই অগাস্ট অভ্যুত্থানে বীরত্ব গাঁথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, তরুণরাই বাংলাদেশের প্রাণ, তারাই ইতিবাচক পরিবর্তনের চালিকা শক্তি। দুপুরের সময় আরও থাকছে। নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো অভিযান রাজুকের। ভেঙে দেওয়া হচ্ছে বর্ধিত অংশ। নিয়ম না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। নির্ধারিত ছুটি, প্রাকৃতিক দুর্যোগ, পাবলিক পরীক্ষা ও রাজনৈতিক অস্থিরতায় বছরের অর্ধেকের বেশি সময় বন্ধ থাকছে স্কুলের ক্লাস। 14 মাসে 427 দিনে ক্লাস হয়েছে মাত্র 148 দিন। এমন পরিস্থিতিতে সন্তানের পড়ালেখা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। আলাদা পরীক্ষা কেন্দ্র নির্মাণ সহ অনলাইন শিক্ষা কার্যক্রম জোরদার করে ক্লাসের ক্ষতি পুষিয়ে নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা অধিদপ্তর। বিস্তারিত শাকির আহমেদের রিপোর্টে। টানা 40 দিনের ছুটি শেষে এপ্রিল থেকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও এই প্রতিষ্ঠানটি এসএসসি পরীক্ষা কেন্দ্র হওয়ায় আবারও প্রায় 1.5 মাসের বন্ধের কবলে। এতে করে শিক্ষার্থীরা ক্লাসের দেখা পাচ্ছে না টানা প্রায় 3 মাস। এই অবস্থা হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের। এখানেই শেষ নয়, আগামী জুন মাসে এইচএসসি পরীক্ষার কারণে আরেক দফা 1 মাস বন্ধ থাকবে কলেজ ও কলেজ সংযুক্ত স্কুল। 40 দিন গেল রমজানের বন্ধ, আবার একদিন খুলে দেখেন আবার এসএসসি পরীক্ষার বন্ধ। বাচ্চাদের লেখাপড়া লাগে সম্পর্ক নাই। জরিপ বলছে 2023 সালের আগস্ট থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত 14 মাসের 427 দিনের মধ্যে মাত্র 148 দিন স্কুল খোলা ছিল। আর পূর্ব নির্ধারিত ছুটি, প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতায় 279 দিন স্কুল বন্ধ ছিল। 427 দিনের মধ্যে মাত্র 148 দিন স্কুল খোলা ছিল, সেটা সরকারি হিসাবে।
বাট বাস্তবে আরো কম খোলা ছিল। তারা স্কুলে যায় না, বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হয়ে। শুক্র ও শনিবার সহ বন্ধের দিনগুলোতে পাবলিক পরীক্ষা নেওয়া হলে মাসের পর মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সংস্কৃতি থেকে অনেকটাই নিষ্কৃতি পাওয়া সম্ভব বলছেন শিক্ষা বিশেষজ্ঞরা। বন্ধের দিনগুলোতে কিন্তু এই সমস্ত পাবলিক পরীক্ষাগুলো যদি আয়োজন করা যায় তাহলে কিন্তু শিক্ষার্থীদের এই যে বিদ্যালয় বন্ধের যে উৎসব এটি কিন্তু হয় না। তবে ক্লাস বন্ধ থাকায় যে ঘাটতি হচ্ছে তা পুষিয়ে নিতে অনলাইনেও শিক্ষা কার্যক্রম জোরদারের পরিকল্পনা করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে এক্সাম সেন্টার তৈরি করে সেখানে সবগুলো পরীক্ষার যদি ব্যবস্থা করা যায় এটা খুবই ভালো একটা কাজ হবে, ফলে শ্রেণী কার্যক্রম ব্যাহত আর হবে না। এক শিফটে ক্লাস, অন্য শিফটে পরীক্ষা নেওয়া হলেও সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এটাকে আমরা আরো জোরদার করব। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চারুকলা অনুষদকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে দুদিন ধরে অনশনে 9 শিক্ষার্থী। দাবি আদায় না হলে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে 5 শিক্ষার্থী অপহরণের ঘটনায় অবিলম্বে তাদের মুক্তির দাবিতে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এছাড়া উপাচার্যকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন কুয়েটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে দুদিন ধরে আমরণ অনশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষার্থী। চারুকলা অনুষদকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে সোমবার বিকেল থেকে আমরণ অনশনে বসেন ইনস্টিটিউটের 9 শিক্ষার্থী। তাদের অভিযোগ, অনুষদ বাইরে থাকায় আবাসন সংকট সহ নানা সমস্যায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত। 1 এপ্রিল থেকে মূল ক্যাম্পাসে চারুকলার কার্যক্রম শুরু করার আশ্বাস দিলেও বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। সবাই বলছে যে আমাদেরকে আরো সময় দাও, তবে তাদের প্রতি যে ভরসা রাখার ব্যাপারটা বা ভরসা রাখার জায়গাটা সেটা আসলে আমরা পাচ্ছি না। আমাদের দাবিটা মানবে, সিন্ডিকেট হবে, তারপর আমরা এখান থেকে সঠিক তথ্য পাওয়ার পর আমাদের দাবিটা আদায় হবে, তারপর আমরা এখান থেকে গণসংযোগ নিয়ে উঠব। এদিকে 5 শিক্ষার্থী অপহরণের ঘটনায় অবিলম্বে অপহৃতদের মুক্তির দাবিতে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। 7 দিন পার হলেও তাদের খোঁজ না পাওয়ায় ক্ষুব্ধ তারা। এর আগে সকালে বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। গত 16 এপ্রিল খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অস্ত্রের মুখে বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে অপহরণ করে দুর্বৃত্তরা। আমরা ওদের সম্পর্কে কোনো সঠিক তথ্য পাচ্ছি না এবং ওরা কোথায় আছে, কেমন আছে আমরা জানি না। এদিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 29 শিক্ষার্থী। এর মধ্যে 3 জন অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান অনশনকারীরা। গত 15 এপ্রিল হল খুলে দেওয়ার দাবিতে তালা ভেঙে হলে ঢোকেন তারা। তবে পানি ও ইন্টারনেট সংযোগ দেয়নি কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীদের নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে জানিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। জীবন যাই হোক না কেন আমরা এখান থেকে নড়বো না। একটা পদের মাঝে আসলে এমন কি আছে যেটা 32 জন ছাত্র জীবন অগ্রাহ্য করে রাখা যায়? তাহলে ইন্টারিমের কাছে আমাদের এখন একটাই দাবি যে ইন্টারিম আমাদের এই দাবিকে মেনে নিয়ে এই ভিসিকে অপসারণ করে নতুন ভিসি নিয়োগ দিয়ে আমাদের শিক্ষা কার্যক্রম খুব দ্রুততার সাথে চালু করে ব্যবস্থা করে দেয়। এদের শারীরিক ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। আর আমরা আগে থেকে একই কথা বলে আসতেছি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তোমরা একটু কম্প্রোমাইজ করো। দ্রুত দাবি মানা না হলে আরও আন্দোলনের হুঁশিয়ারি দেন অনশনকারীরা। শামিমা শাম্মী, সময় সংবাদ। যশোরের দুঃখ ভবদহ এলাকা পরিদর্শন করে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন 3 উপদেষ্টা। পাশাপাশি ত্রাণ সহায়তা, বিদ্যুৎ মূল্য কমানো, ক্ষুদ্র ও কৃষি ঋণে শিথিলতা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। যশোরের দুঃখখ্যাত ভবদহের জলাবদ্ধতা জেলার অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। পলিপড়ে এই অঞ্চলের পানি নিষ্কাশনের মাধ্যমে মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী নাব্য হারিয়েছে। 80-র দশক থেকে সারা বছর জলাবদ্ধতায় ডুবে থাকে এখানকার শতাধিক গ্রামের ঘরবাড়ি, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, কৃষিজমি এবং মাছের ঘের। বিগত 4 দশকে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে প্রায় 650 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হলেও স্থায়ী সমাধান হয়নি। তাই বছরের পর বছর ভোগান্তিতে থাকা মানুষ দীর্ঘদিন স্থায়ী সমাধানে টাইডাল রিভার ম্যানেজমেন্ট TRM চালু ও আলমডাঙ্গা খাল সংস্কারের দাবি জানিয়ে আসছে। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো পানি সম্পদ, কৃষি ও দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের 3 উপদেষ্টা মঙ্গলবার দুপুরে ভবদহ এলাকা পরিদর্শন করেন। এতে আশার আলো দেখছেন
স্থানীয় বাসিন্দা ও ভবদহ সংগ্রাম কমিটির নেতারা। নদী যদি বাঁচাতে হয় তাহলে টিআরএম ছাড়া আর কোনো বিকল্প আমরা দেখি না। যে সমস্ত কৃষকের ফসল হয়নি তাদের কৃষির ক্ষতিপূরণ দেওয়া হোক, যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। ভবদহ এলাকার বৃহৎ জনগোষ্ঠীর মতামতের ভিত্তিতে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস দেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পাশাপাশি ত্রাণ সহায়তা, বিদ্যুৎ মূল্য কমানো, ক্ষুদ্র ও কৃষি ঋণে শিথিলতা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। ভোগান্তি কমাতে আসন্ন বর্ষায় কয়েকটি নদী সেনাবাহিনীর উদ্যোগে খনন করা হবে বলেও জানান উপদেষ্টা। সকলের সাথেই কথা বলা হবে, তারপরে বিশেষজ্ঞরা যেই কথাগুলো বলবেন জনগণের মতামত নিয়ে সেই বিশেষজ্ঞদের মতামতের আলোকে আমরা চেষ্টা করব চিরস্থায়ী সমাধানের পথে অন্তত কাজটা শুরু করে দিয়ে যেতে। যশোর পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভবদহ এলাকায় জলাবদ্ধতায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 10 লাখের বেশি মানুষ ভুক্তভোগী। সময় সংবাদ, যশোর। রাজধানীতে নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়েছে রাজুক। নকশা বহির্ভূত স্থাপনা এবং নির্মাণের তথ্য সম্বলিত সাইনবোর্ড না পাওয়ায় একটি ভবনের মালিককে 1 লাখ টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট। এছাড়া ভবনের বর্ধিতাংশ ভাঙা হচ্ছে। জনগণের সচেতনতা বাড়লেই এই অভিযান সফল হবে বলে মনে করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। হাতুড়ির আঘাতে ভেঙে পড়ছে বাড়ির একাংশ। নির্মাণাধীন ভবনে রাজুকের চলমান অভিযানেই ভবনটির অংশ ভাঙা হচ্ছে। মঙ্গলবার সকালে রাজধানীর কলাবাগানে নির্মাণাধীন ভবনে অভিযান চালায় রাজুক। এতে ভবনগুলোর বেশ কয়েকটিতে নকশা না মানার প্রমাণ পায় কর্তৃপক্ষ। এতে বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। নিজের দোষ স্বীকার করেছেন ভবন মালিক। নকশাটা না দেখানোর কারণে 1 লাখ টাকা জরিমানা করলো। আর ওই বলতেছে যে যেহেতু আমাদের ডেড এন্ড, এটা আমাদের নিজস্ব রাস্তা, বিল্ডিংয়ের নিজস্ব রাস্তা, কিন্তু তারপরও তারা এটা ভেঙে দিচ্ছে। রাজুকের অনুমোদিত নকশা না মানায় ভবন মালিককে 1 লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন মোবাইল কোর্ট। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভবন নির্মাণে যে সকল বাড়ির নকশা ত্রুটি রয়েছে তা শনাক্ত করা হবে। প্রতিনিয়ত যে মোবাইল কোর্ট আমাদের পরিচালিত হচ্ছে, আমরা যে নির্মাণাধীন ভবনগুলোতে যাচ্ছি, আমরা যে সবাই সকল নাগরিক আমরা সুস্থভাবে ঢাকা শহরে বেড়ে উঠতে চাই। এদিকে নারায়ণগঞ্জে 3য় দিনের মতো অভিযান চালায় রাজুক। ইমারত নির্মাণ আইন লঙ্ঘন ও অনুমোদনহীন ভবন নির্মাণ করায় নির্মাণাধীন 6টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর মধ্যে একটি ভবন মালিককে 2 লাখ টাকা, 5টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং 2টি ভবনের নকশা বহির্ভূত বর্ধিত অংশ এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। ব্যত্যয় করে ভবন নির্মাণ করা যাবে না। আজকে আমরা কিছু ভবন ভেঙে অপসারণ করেছি, কিছু অংশ, কিছু ভবনে আমরা তাদেরকে নোটিশ দিয়ে করেছি, বন্ড নিয়েছি, ফাইন করেছি এবং কিছু কিছু ভবনে বিদ্যুতের মিটার বিচ্ছিন্ন করেছি। রাজুকের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমে যুক্ত হচ্ছে সেনাবাহিনী। মশার ওষুধ ছিটানো থেকে শুরু করে এই কাজের মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে সুদক্ষ এই বাহিনীকে। এর বাইরেও উত্তর সিটির প্রতিটি ওয়ার্ডে রাখা হবে ফ্রি ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা। সঙ্গে সব হাসপাতালকে দেওয়া হয়েছে আলাদা ডেঙ্গু ইউনিট রাখার নির্দেশনা। সকালে উত্তর সিটির বিভিন্ন হাসপাতাল প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় ডেঙ্গু মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা হয়। ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে 30 মের মধ্যেই সব ধরনের সড়ক সংস্কার কাজ শেষ করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। আমাদের প্রত্যেকটি হসপিটালে একটা ডেডিকেটেড ডেঙ্গু ইউনিট আমরা করাতে চাই। তো সেক্ষেত্রে আপনারা প্রস্তুত কিনা, আপনারা আমাদেরকে এই মাসের মধ্যে যেহেতু আরো 10 দিন আছে, আপনাদের প্রস্তুতিটা আমাদেরকে একটুখানি দয়া করে চিঠি দিয়ে জানাবেন যে আপনাদের প্রত্যেকটি হসপিটালের প্রস্তুতিটা কিরকম। এখানে যদি আপনাদের সহায়তা আমাদের লাগে, আমরা কিন্তু সহায়তা করব। সুতরাং সহায়তা 2-3 ধরনের হতে পারে। 1 নম্বর সহায়তা হচ্ছে যে ক্লিনলিনেসের ক্ষেত্রে আপনাদের যদি লোকবল কম থাকে, আমাদের লোকবল আছে, আমরা হসপিটালকে ডেডিকেটেডলি ক্লিন করার জন্য লোক নিয়োগ করে দিই। বাংলাদেশ ভারত সীমান্তে 5 বছরে বিএসএফ এর গুলিতে প্রাণ গেছে 151 জন বাংলাদেশির। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী শুধু রংপুর বিভাগে হত্যার ঘটনা 40%। বিশ্লেষকদের মতে সীমান্ত হত্যা কমাতে 2 দেশকে কোঅর্ডিনেট বর্ডার ম্যানেজমেন্ট গুরুত্ব দিতে হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট।
4096 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তের একটি বড় অংশই রংপুর বিভাগের 6 জেলাকে ঘিরে। কৃষি সহ নানা কাজে এসব অঞ্চলের মানুষের যাতায়াত রয়েছে সীমান্তে। আবার এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র জড়িয়েছে চোরাচালানেও। তবে দুই দেশের চুক্তি অনুযায়ী সরাসরি হত্যা গ্রহণযোগ্য না হলেও ভারতীয় সীমান্তরক্ষীর হাতে হত্যার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত 5 বছরে সীমান্তে প্রাণ হারিয়েছে 151 জন বাংলাদেশি। এর মধ্যে 61 জনই রংপুর বিভাগের। আমরা এই গ্রামে বাস করতে পারছি না, কেন কখন রাতের মধ্যে সে আসিয়া আঘাত করে আমাদেরকে। নিরাপত্তা একদমই নাই, আমরা বর্ডারে কিভাবে বসবাস করব। বিভাগে সবথেকে বেশি নিহতের ঘটনা ঘটছে লালমনিরহাট জেলায়। গেল 5 বছরে এই জেলায় বিএসএফের হাতে নিহত হয়েছেন 19 জন। সবশেষ 17 এপ্রিল বিএসএফের হাতে নিহত হন হাসিবুল নামে এক যুবক। হাসিবুলের স্বজনদের অভিযোগ, ওই দিন দুপুরে সিঙ্গিমারি সীমান্তে ঘাস কাটতে গেলে বাংলাদেশ অংশে ঢুকে হাসিবুলকে ধরে নিয়ে বিএসএফ হত্যা করে। রাইফেলের গোড়া দিয়ে কলজেটে পাত দিয়ে আমার ছেলে মারি ফেলে। বুক খালি হয়েছে, আর জনে কেউ বুক খালি হয় না। বিজিবি জানিয়েছে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধ করা সহ সীমান্তে উত্তেজনা রোধে টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তের জিরো লাইনের 150 গজের ভিতরে কেউ অনুপ্রবেশ না করতে পারে, সেজন্য আমাদের যে বিওপি থেকে আমাদের টহল অব্যাহত রয়েছে। পেঁয়াজ, আদা সহ নানা মশলার মূল্য তালিকায় দাম বেশি থাকলেও অভিযান শুরু হলেই কমে যায়। ব্যবসায়ীরা দেখাতে পারেন না ক্রয় ভাউচারও। ঈদুল আজহার সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে দাম নিয়ে নানা লুকোচুরি। জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের করা হয় সতর্ক। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ঈদুল আজহার বাকি 1 মাসের বেশি সময়, এরই মধ্যেই হুট করে বাড়ছে পেঁয়াজ, আদা, রসুন সহ নানা মশলা জাতীয় পণ্যের দাম। এমন খবরে মঙ্গলবার সকালে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযানে যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা ও ভাউচারের দাম নিয়ে নানা কারসাজি ধরা পড়ে অভিযানে। জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের করা হয় সতর্ক। ক্রয় ভাউচার বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট তাদের কাছে যথাযথভাবে নেই, তো এটা অন্য কেউ নিয়ন্ত্রণ করে অন্য কোথাও থেকে। 7 দিন আগে পেঁয়াজের কেজি 30 থেকে 35 টাকা বিক্রি হলেও 1 সপ্তাহের ব্যবধানে 50 টাকা ছুঁই বাড়ছে আদা ও রসুনের দামও। বিক্রেতারা বলছেন ভারতীয় পেঁয়াজ না আসায় ও কৃষক পর্যায়ে মজুত করায় বাড়ছে দাম। আমাদেরও একটু গাফিলতি আছে, বাড়ছে, এটা আমরা স্বীকার করতেছি। সামনে হয়তো পর্যাপ্ত আমদানি এখনো আছে, আশা করি হবে না। গৃহস্থগুলো এরা যখন দেখছে ইন্ডিয়ান বন্ধ, তখন এরা দাম বাড়িয়ে দিয়েছে, মাল মার্কেটে ছাড়তেছে না। পরে অভিযান চালানো হয় জিরা, এলাচ, ডালমরিচ ও ধনিয়া সহ নানা মশলার বাজারে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জাপানের হাত ধরে অবশেষে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ। ৬,২০০ কোটি টাকা ব্যয়ে 2টি জেটির সমন্বয়ে একটি টার্মিনাল নির্মাণে দেশটির প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জাইকার অর্থায়নে 2029 সালের 31 ডিসেম্বরের মধ্যে শেষ হবে এর নির্মাণ কাজ। এটি চালু হলে বাংলাদেশ বাণিজ্যিক হাবে পরিণত হবে এবং সিঙ্গাপুর ও কলম্বো সমুদ্র বন্দরের উপর নির্ভরতা কমে আসবে। সমুদ্র বাণিজ্যের চেহারা পাল্টে দিতে কক্সবাজারের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেয় সরকার। প্রথম দিকে ভারত ও চীন উভয়ই এতে আগ্রহী হলেও দেখা দেয় ভূরাজনৈতিক জটিলতা। শেষ পর্যন্ত উন্মুক্ত দরপত্রে 2 দেশকে পেছনে ফেলে এগিয়ে আসে জাপান। সোমবার বন্দরের একটি টার্মিনাল নির্মাণে জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং থোয়া কর্পোরেশনের সঙ্গে চুক্তি করল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী ৬,২০০ কোটি টাকা ব্যয়ে আগামী 4 বছরে 460 মিটার দীর্ঘ একটি কন্টেইনার জেটি এবং 300 মিটার দীর্ঘ আরও একটি মাল্টিপারপাস জেটি সহ টার্মিনাল নির্মাণ করা হবে। Matabari will significantly reduce the transportation lead time and cost, enhance the country's competitiveness and attract much needed foreign direct investment to Bangladesh. 14.5 মিটার গভীরতায় কৃত্রিম চ্যানেলের ফলে এই বন্দরে 8 থেকে 9,000 TEUS ধারণ ক্ষমতার জাহাজও সহজেই নোঙর করতে পারবে। এতে মাতারবাড়ি বন্দর বাংলাদেশকে বাণিজ্যিক হাবে পরিণত করবে বলে আশা প্রকাশ করেন নৌবাহিনীর প্রধান। Matarbari port has the potential to handle a substantial amount of container annually. This will significantly relieve, I would not say relieve, I would rather say it will complement the efforts of Chittagong port. চুক্তি সই অনুষ্ঠানে প্রকল্পের কাজ স্বচ্ছতার সঙ্গে করা হবে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। 2টো কন্টেইনার টার্মিনাল তৈরি হবে
এই কন্টেইনার টার্মিনাল এবং অন্যান্য ইকুইপমেন্ট যখন আসবে তখন পোর্টটা ফাংশনাল হবে। এখানে সন্দেহ বা এখানে অভিযোগের মাত্রা অত হবে না, যদি আমাদের দেশে সব কিছুতে একটা সন্দেহ এবং অভিযোগ হয়। 2030 সালের শুরুতেই মাতারবাড়ি সমুদ্র বন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু হবে বলে আশা প্রকাশ করেন নৌ পরিবহন উপদেষ্টা। আমাদের ভূখণ্ডের যে নিরাপত্তা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বানে দেশে প্রথমবার আয়োজন করা হচ্ছে রিনিউয়েবল এনার্জি ফেস্ট 2025। 3 দিনের উৎসবের প্রথম দিন ফ্ল্যাশমব, র্যালি এবং সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকরা বলেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা তৈরি হলে কমবে আমদানি নির্ভরতা, বাড়বে কর্মসংস্থান। সবুজ পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে এক হয়েছেন একদল স্বপ্নচারী মানুষ। উদ্দেশ্য জীবাশ্ম জ্বালানি নয়, বাড়াতে হবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। অ্যাকশনএইড বাংলাদেশ, বুয়েট ও জেটনেট বিডির উদ্যোগে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে 3 দিনব্যাপী রিনিউয়েবল এনার্জি ফেস্ট 2025। এ উপলক্ষে মঙ্গলবার সকালে দোয়েল চত্বরে ফ্ল্যাশমুভের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক আয়োজন। এরপর দোয়েল চত্বর থেকে পরিবেশ রক্ষার সচেতনতামূলক র্যালি নিয়ে এগিয়ে যায় প্রেস ক্লাবের দিকে। সেখানে সংবাদ সম্মেলনে জলবায়ু সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তরের গুরুত্ব তুলে ধরেন। সভায় আলোচকরা বলেন, নবায়নযোগ্য জ্বালানি কার্যকর করতে পারলে আমদানি নির্ভরতা কাটিয়ে একদিকে যেমন দেশে অর্থনৈতিক চাপ কমবে, অন্যদিকে বাড়বে কর্মসংস্থান। যদি আমরা রিনিউয়েবল ট্রান্সফার হয়ে যাই, আপনারা দেখেন যে অনেকগুলো সেভিংস, কিন্তু এক নম্বর হচ্ছে যে আমরা এই ফরেন কারেন্সি যাচ্ছে না। ইন আদার হ্যান্ড আমাদের গ্রাজুয়ালি ব্যাপক কিন্তু কর্মসংস্থান তৈরি হচ্ছে। আমাদের দেশে টেকসই ও সবুজ ভবিষ্যতের জন্যে, নির্মাণের জন্য যেন আমরা কাজ করতে পারি। এ সময় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা। রিনিউয়েবল এনার্জির উপরে মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। নতুন বাজেটে ফ্ল্যাট রেজিস্ট্রেশনের খরচ কমানোর পাশাপাশি আয়কর 8% থেকে 4% করার দাবি জানিয়েছে আবাসন খাতের সংগঠন রিহ্যাব। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। বলেন, বৈষম্যমূলক ট্যাব ও ইমারত বিধিমালার কারণে আবাসন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেখানে আগে 10 তলা ভবন নির্মাণ করা যেত, সেখানে এখন হচ্ছে 4 তলা। এতে আবাসন খাতে স্থবিরতা তৈরি হচ্ছে। অন্তর্বর্তী সরকারের কাছে ড্যাপের নীতিমালা সংস্কারের দাবি জানান তিনি। ফ্ল্যাট বিক্রি কমে গেছে জানিয়ে বলেন, 2 কোটি মানুষের কর্মসংস্থান, এ শিল্পে বেকারত্ব বাড়ছে। আগামীতে এ হার আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বাজেটে আমরা যেমন ধরেন রেজিস্ট্রেশন কস্টকে কমিয়ে আনতে বলি, যাতে যারা প্লট বা ফ্ল্যাট কিনেছেন তারা একটা, যেমন ধরেন সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের রেজিস্ট্রেশন ব্যয় সর্বোচ্চ। ইভেন ওয়েস্টার্ন কান্ট্রিজের যদি আমরা তুলনা করি, তাও বাংলাদেশি যে রেজিস্ট্রেশনের যে ব্যয় সর্বোচ্চ, সেটাকে কমিয়ে আনার জন্য আমরা একটা প্রস্তাব দিয়েছি। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। অপু, দেখুন, এই পর্যায়ে কিন্তু লাঞ্চ ব্রেকের পরের ম্যাচ অলরেডি চলমান রয়েছে এবং 3টি উইকেটের পতন হয়েছে। এর আগে জয় কিন্তু আউট হয়ে সাজগড়ে ফিরে গিয়েছেন মাত্র 33 রান করে, এবং এই মুহূর্তে মুমিনুল কিন্তু আউট হয়ে কিন্তু ফিরে গিয়েছেন 47 রান করে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় কিন্তু শুরু হয়েছে। তারপরও কিন্তু এখন যেহেতু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে, ব্যাটারদের মধ্যে আমরা সেই ধরনের উদ্দীপনা আমরা লক্ষ্য করছি, এবং বর্তমানে যে পরিমাণে স্কোর হয়েছে, আশা করা যাচ্ছে যে একদম দিনের শেষ অবধি পর্যন্ত যদি ব্যাটসম্যানরা ঠিকঠাক মতো টিকে থাকতে পারেন, তাহলে হয়তোবা 250 রানের উপরে যেতে পারে। যেমনটি আমরা দেখছি যে তারা তাকে এই স্কোরটিকে কিন্তু সামনে রেখে কিন্তু তারা চলমানভাবে কিন্তু তারা ব্যাট করে যাচ্ছেন। যেহেতু মুমিনুলের মতো একজন ব্যাটসম্যান আউট হয়ে সাজগড়ে ফিরে গিয়েছেন, সেই ক্ষেত্রে ব্যাটসম্যানদের মনে কিন্তু একটু আসলে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন নাজমুল হাসান
যিনি শান্ত যিনি রয়েছেন অধিনায়ক, তিনি কিন্তু দলের হাল কিভাবে ধরবেন সেটা কিন্তু এখন আমরা লক্ষ্য করব কিছুক্ষণের মধ্যেই মাঠে। এবং যেহেতু চলমান এবং তার ব্যাটে বলে কিভাবে জিম্বাবুয়ে দলকে টার্গেট ছুড়ে দিবেন সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। যদি আজকের পুরোটা দিন মাঠের মধ্যে তারা যদি ধরে রাখতে পারেন এবং স্কোর যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশের দলের পক্ষে কিন্তু এই টেস্ট জয়ের সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। যে এর আগে কিন্তু সকালে কিন্তু বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে কিন্তু প্রথম সেশনটা কিন্তু পণ্ড হয়ে যায়। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী অপু বণিক যুক্ত হয়েছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাষ্ট্র সংস্কার তাড়াহুড়োর বিষয় নয়, হতে হবে আইনানুগ এবং সাংবিধানিক। ঐকমত্য কমিশনে বিএনপি নেতারা মে মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনা। এবং সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়। ডিএমপির বিবৃতি, তদন্তে টাস্ক ফোর্সকে আরও 6 মাস সময় দিলেন হাইকোর্ট। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।